খাদ্য নিরাপত্তা জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাবনা তুলে ধরলেন বাংলাদেশের সাফল্য, ধনী দরিদ্রের ভ্যাকসিন বৈষম্য দূর করার আহ্বান। Bangladesh has become self-sufficient in food production from a food deficit country. Increase funding for developing countries for achieving sustainable food system. কিছুক্ষণের মধ্যে সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, সিরিজ বৈঠকে সিদ্ধান্ত। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনকে ভয় পায় দলটি, বলছে আওয়ামী লীগ। আমি তো এভাবে ভাবতেই চাই না, আমাদের এই জার্নিটার সাথে থাকুন। কারাগার থেকে মুক্তির ২৩ দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পরিমণি সব ভুলে এগিয়ে যেতে চান নিজের মতো। দ্রুতই শুরু হবে প্রীতিলতা দ্বিতীয় ধাপের শুট। খালি নেই রাজধানীর শিশু হাসপাতালের কোনো সিট। একটি থেকে আরেকটিতে ছুটছেন অভিভাবকরা। ৭০% ডেঙ্গু রোগী, আছে ভাইরাসজনিত জ্বরও। কিছুক্ষণ পরেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতিসংঘে সুইডিশ মিশন আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় ভিডিও বার্তায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। পরে খাদ্য সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে ৫ দফা প্রস্তাব দেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের আমন্ত্রণে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের গল্প বিশ্ববাসীকে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়তে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা থাকতে হবে। Bangladesh has become self-sufficient in food production from a food deficit country for ensuring resilient food system globally. Research, investment and advanced technology sharing for agriculture development. Increase funding for developing countries for achieving sustainable food system. এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে সমতা ও অন্তর্ভুক্তি অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের সুইডিশ মিশন। শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, একক দেশের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। We have adopted a whole society approach in realizing the SDGs and ensuring a COVID recovery that will leave no one behind. No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল লোটে প্যালেসে আসেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জোরিগুয়েতা শেরুতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ব্যস্ততম সময় অতিবাহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ৭৬তম সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য রাখবেন তিনি। আর এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আর এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। রাত ১১টার সময় আরও থাকছে ধান খেতে কান্নার শব্দ। পঞ্চগড়ে মেয়ে নবজাতক উদ্ধার করলেন গৃহবধূ। সুস্থ আছে শিশুটি, জানালেন চিকিৎসক। দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, সিরিজ বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়াও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করা সহ ১০ দফা দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। এজন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। আহমেদ সালেহিনের রিপোর্ট। সিরিজ বৈঠক করে হঠাৎ আলোচনার কেন্দ্রে বিএনপি। দুর্নীতির মামলায় দলীয় নেত্রী বেগম জিয়ার কারাদণ্ডের ৩.৫ বছর পর ২ দফায় ৬ দিনের ধারাবাহিক বৈঠক করে রাজনীতির নতুন কৌশল নিতে যাচ্ছে তারা।
ক্ষমতা ছাড়ার 15 বছরে 3টি জাতীয় নির্বাচন গেলেও সরকার গঠন তো দূরের কথা, দলটি হারিয়েছে সংসদে বিরোধী দলের আসনও। তাই এবার আগে ভাগেই আন্দোলনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ধারাবাহিক বৈঠকে কর্মীদের মতামত নেয়ার পর পরবর্তী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে দলটি। আমরা তো শুধু ম্যাডামের মুক্তি দাবি করবো না, আমাদের আরো হাজার হাজার নেতাকর্মী জেলে আছে। ভোটের অধিকার, চলাফেরার অধিকার বা মত প্রকাশের অধিকার জনগণ আদায় করবে। সেই আদায় করার জন্য আমি মনে করি আন্দোলন লাগবে। দলের নেতারা বলছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা নেই। এই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, কাজে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সেটার জন্য যদি সরকার না শুনে, তাহলে আমাদেরকে বৃহত্তর আন্দোলন সব রাজনৈতিক দল সহ জনগণকে নিয়ে রাজপথে আমাদেরকে নেমে আসতেই হবে। আন্দোলনের ক্ষণ নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত আসছে জানিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সরকারের অধীনে নির্বাচন যাওয়াটা একটা অনর্থক। আমরা একটা তো গিয়েছিলাম নির্বাচন 18 সাল, তো সেরকম পরিস্থিতি থেকে তো যদি নির্বাচন হয়, সেই নির্বাচন তো জনগণ আসবে না, আর আমাদের পার্টিসিপেশন করার কোনো অর্থই হয় না। গভর্নমেন্টের পতনই হবে হলো একমাত্র আন্দোলন। 6 দিনের ধারাবাহিক বৈঠক শেষের পর শনিবার স্থায়ী কমিটিতে চূড়ান্ত করা হবে আন্দোলনের কর্মসূচি বলেও জানান দলের শীর্ষ নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নেতারা বলছেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। আজ আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত আত্মহত্যার শামিল বলেও মন্তব্য করেন নেতারা। দীর্ঘদিন পর বিএনপির সিরিজ বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করে নানা আলোচনা সমালোচনা। বৈঠক শেষে দলটি আবারও আন্দোলনের দিকে তৃণমূলকে প্রস্তুতের ইঙ্গিত দেয়। পাশাপাশি নতুন করে দলটির সিদ্ধান্ত বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার। এ অবস্থায় আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। শুক্রবার সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের রাজনীতি করছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, সবকিছুতে ব্যর্থ হলে তারা ষড়যন্ত্রে অত্যন্ত পটুয়সী। ষড়যন্ত্রে তারা অত্যন্ত পটুয়সী। বিএনপির এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্ষমতায় আসতে বিএনপির পেছনের দরজাই পছন্দ। সকালে খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। নির্বাচন বর্জন করা বিএনপির আত্মহননের সিদ্ধান্ত বলেও সমালোচনা করেন তথ্যমন্ত্রী। কোনো রাজনৈতিক দল যারা জনগণের ভোটের উপর নির্ভর করে, জনগণের রায়ের উপর নির্ভর করে, তাদের জন্য নির্বাচন বর্জন আত্মহননের মতো সিদ্ধান্ত। এদিকে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে অভিযোগ করেন, আন্দোলনের কথা বলে দলটি আবারও আগের মতো জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে যাওয়ার পায়তারা করছে। এই সিরিজ বৈঠক আসলে ষড়যন্ত্রের সিরিজ বৈঠক। তারা এর আগেও আন্দোলনের নামে সহিংসতা করেছে, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও অবরোধের রাজনীতি করেছে। সরকারের একের পর এক উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ সন্তুষ্ট হলেও এই উন্নয়নের ধারা ব্যাহত করতে বিএনপি চক্রান্তে লিপ্ত বলেও দাবি আওয়ামী লীগ নেতাদের। তার সারা জীবনের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মামলা, তদন্ত, রিমান্ড সব ভুলে প্রীতিলতা হয়ে উঠতে চান চিত্রনায়িকা পরিমণি। মাদক মামলায় কারামুক্তির 23 দিন পর প্রীতিলতা সিনেমার সংবাদ সম্মেলনে গিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হলেন গণমাধ্যমের। নিজের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার সঙ্গে প্রীতিলতার মিল আছে কিনা জানতে চাইলে পরিমণি বলেন, তিনি নিজেকে ওইভাবে ভাবতে চান না। 27 দিন ধরে জেল খেটেছেন, ছিলেন 7 দিনের রিমান্ডে। তাই তো মুক্তির 24 দিন পর সংগ্রামী প্রীতিলতা হয়ে গণমাধ্যমের সামনে হাজির চিত্রনায়িকা পরিমণি। তবে সেটি তার মামলা নিয়ে নয়, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা বিপ্লবী প্রীতিলতা সিনেমা নিয়ে, যে সিনেমায় প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরি এবং চিত্রনাট্যকার। বিএফডিসিতে সন্ধ্যায় প্রীতিলতা সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং নিয়ে পরিমণি জানান, সংগ্রামী এই নারীকে 2 বছর ধরে ধারণ করছেন তিনি। প্রীতিলতাকে ধারণ করা 2 মিনিটের ব্যাপার না কিন্তু, এবং আমার এই জার্নিটা 2 বছর, আমি কিন্তু বারবার বলে আসছি, একটা লং জার্নি আমার জন্য। মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু আমার শিডিউল বা সব কিছু মিলিয়ে ঘটনাটা ঘটেনি। এটা আসলে প্রস্তুতি ছিল এরকমই
টাইমটা আমরা আসলে এভাবেই গ্যাপ দিয়েছিলাম, মানে আমরা দিতে হতো আসলে, কারণ অলিভিয়ার লুকটা অ্যান্ড প্রীতিলতার লুকটার যেই মানে মাঝখানে যে ব্যাপারটা, সেটার জন্য আসলে আমাদের এই টাইমটা নেওয়া। প্রীতিলতার সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পান কিনা এ বিষয়ে জানতে চাইলে পরি বলেন তিনি নিজেকে ওইভাবে ভাবতে চান না। আমি তো এভাবে ভাবতেই চাই না, আমি এভাবে ভাবতেই চাই না। কিছুদিন আগে গিয়াসউদ্দিন সেলিমের গুনিন সিনেমায় চুক্তিবদ্ধ হন এই চিত্রনায়িকা। সব ভুলে কাজে ব্যস্ত থাকতে চান পরিমণি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ধান খেতে কান্নার শব্দ পেয়ে পঞ্চগড়ে মেয়ে নবজাতককে উদ্ধার করলেন এক গৃহবধূ। সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ওজন কিছুটা কম থাকায় তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। তার দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আব্দুর রহিমের তথ্য, ছবিনের রিপোর্ট। গত বুধবার রাত ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার আওকারিপাড়া এলাকায় একটি ধানক্ষেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। নবজাতক মেয়েটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন গৃহবধূ নাসিমা বেগম। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে শিশুটিকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। কান্না শুনে তখন আমাকে ডাকে নেওয়া কেউ ওঠার সাহস পায় না। আমি বাচ্চাটাকে তুলে বাড়িতে আনার পর তখন হাসপাতালে নিয়ে আসি। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ওজন কম থাকায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান চিকিৎসক। বাচ্চাটি এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে। আমরা যেহেতু বডি ওয়েট 2 কেজি, লো বার্থ হিসেবে আমরা চিকিৎসা চালাচ্ছি এবং এখন পর্যন্ত ভালো আছে বাচ্চা। আপাতত জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তর দায়িত্ব নিয়েছে নবজাতকের চিকিৎসার। আমরা বাচ্চাটির ভবিষ্যৎ আর্থিক, সামাজিক এবং তার যে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্চিত হয়েই চুক্তি হবে আমাদের। এই চুক্তিতে যারা রাজি হবে সবার সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা বাচ্চাটাকে দেব, যেন বাচ্চাটার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। সময় সংবাদ, পঞ্চগড়। চলতি মাস শেষ হতে 1 সপ্তাহ বাকি থাকলেও এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা 6,500 ছাড়িয়ে গেছে। সবশেষ 24 ঘন্টা হাসপাতালে ভর্তি হয়েছেন 189 জন। আর এই অবস্থায় খালি নেই রাজধানীর শিশু হাসপাতালের কোনো সিট। একটি থেকে আরেকটিতে ছুটছেন অভিভাবক। আর চিকিৎসকরা বলছেন হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের 70%ই ডেঙ্গু রোগী। তোহা খান তামিমের রিপোর্ট। প্রায় 2 বছর বয়সী ডেঙ্গু আক্রান্ত সায়ানকে কোলে নিয়ে হাসপাতালের করিডোরে বাবা। বেসরকারি চাকুরিজীবী সাইদুর রহমান রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে আসছেন শিশু হাসপাতালে। এখানেও সিট খালি না থাকায় সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় তিনি। ওখানে বলছিল যে ভর্তি করানোর জন্য রাতেই, তো ওখানে সিট পাইনি। টিকিট কাটার সময় বললো যে এখানে সিট পাওয়া যাবে না, ডাক্তার দেখালে দেখাইতে পারবেন। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসলেও চলতি বছরের চিত্র ভিন্ন। ঢাকার 2 কর্পোরেশনের নানা উদ্যোগের পরও কমানো যাচ্ছে না এডিসের দাপট। এছাড়া মৌসুম পরিবর্তনের এ সময়ে আবহাওয়ার ভিন্নতায় জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। 2 দিন যাবত জ্বর আসছে, আজকে একটু কম। তারপর নিয়ে আসছে যে ভয় ডেঙ্গু প্লাস নিউমোনিয়া এবং লাংসে পানি জমে গেছে। চিকিৎসকরা বলছেন দিনের বেলা অতিরিক্ত গরমের কারণে ঘাম বসে শিশুর জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে। তাই বেশি করে তরল খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা শিশু হসপিটালে যতগুলো পেশেন্ট আসছে প্রায় 70%ই ডেঙ্গু জ্বরের রোগী। গরমে যাতে বাচ্চারা ঘেমে না যায়, লিকুইড জাতীয় খাবারটা যাতে বেশি করে খায় ওরা। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 17,000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন 59 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আগামী 26 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সেমিনার লাইব্রেরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের 73তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় 5 অক্টোবর অনার্স ও মাস্টার্স শেষ বর্ষের প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা হল খুলে দেয়া হবে বলে জানান তিনি। বক্তব্য শেষে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন আখতারুজ্জামান। এছাড়াও অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে 100 কোটি টাকা তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়।
26 তারিখ কেন্দ্রীয় লাইব্রেরি এবং বিভাগীয় সেমিনার লাইব্রেরি খুলে দিলে শিক্ষার্থীরা পড়ার একটা সুন্দর পরিবেশ পাবে। ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে যাতে একটি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয় সেজন্য আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি এবং সেটি যদি টিকাদান কেন্দ্রে পরিণত করা হয় তাহলে যারা এখনও টিকা কার্যক্রমের আওতায় আসতে পারেনি সে সকল শিক্ষার্থীদেরকেও আমরা অনেক প্রতিকূলতার এড়িয়ে টিকা কার্যক্রমের মধ্যে আনতে পারব। করোনা দীর্ঘ বিরতির পর খুলল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল। নিয়ম মেনে 13টি আবাসিক হলে স্নাতক ও স্নাতকোত্তরের 3150 জন শিক্ষার্থী উঠছিলেন। দীর্ঘদিন পর লেখাপড়ার পরিবেশ পেয়ে পেছনের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। সায়েম আখন্দের তোলা ছবিতে হারুনা রশিদের রিপোর্ট। 2 দিন পরই ফাইনাল পরীক্ষা। হলে উঠেই পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছেন অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা। দম ফেলার সময় নেই তাদের। তবে দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা। হলে শিক্ষার্থীদের রুম, ডাইনিং ও টিভি রুমে দেয়া হয়েছে নতুন আসবাবপত্র। হলগুলোর সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে। হলে উঠতে পারায় পড়াশোনায় গতি আসবে বলে মত শিক্ষার্থীদের। যথেষ্টই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছে এবং পড়াশোনার জন্য এটা আসলেই অনেক সহায়ক। পড়াশোনার আমাদের যে গতিটা ওটা স্বাভাবিক হয়েছে, সেজন্য আমরা আসলে অনেক আনন্দিত। টিভি রুম, ডাইনিং, লাইব্রেরি এসবকে আমরা কাজে লাগিয়ে আমাদের পড়ালেখাটা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো। হলটা খুলে দেওয়ার কারণে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো, রেগুলার পড়াশোনা করতে পারবো, সেজন্য আমরা খুবই আনন্দিত। আশা করতেছি যে আমরা পরীক্ষাগুলো দিতে পারি, পরীক্ষাগুলো দিতে পারলে আমাদের দীর্ঘ সময়ের যে একটা ক্ষতি সেটা পুষিয়ে যাবে। এদিকে করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা। দ্রুতই সব ব্যাচের শিক্ষার্থীদের হলে ওঠার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে খুব দ্রুতই আমরা পরীক্ষা শুরু করতেছি ফাইনাল ইয়ারের, এবং অন্যান্য ইয়ারের পরীক্ষাগুলো আমরা ডিক্লেয়ার করে খুব দ্রুত, শুধু পরীক্ষাগুলো আমরা 3টা সেমিস্টারের পরীক্ষাগুলো আমরা নিয়ে তাদের দ্রুত রেজাল্ট দিয়ে তার পরবর্তীতে আপগ্রেডেশন যেটি হয় এবং পরবর্তী সেমিস্টারের কার্যক্রমগুলো শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের মোট 13টি আবাসিক হলে বর্তমানে স্নাতক শেষ বর্ষের 1150 এবং স্নাতকোত্তর পর্যায়ের 2000 শিক্ষার্থী উঠেছেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাস রুট পুনর্বিন্যাসের আওতায় পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর, নিউ মার্কেট ও উত্তরা রুটে 2019 সালে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। তবে 2.5 বছরের মাথায় হদিস নেই সেসব বাসের। আর নগর কর্তৃপক্ষ বলছে না জানি বাসগুলো সরিয়ে নিয়েছে বিআরটিসি। তবে সংস্থাটির দাবি নগর কর্তৃপক্ষ চাইলে আবারও চালুর উদ্যোগ নেওয়া হবে চক্রাকার এ বাস সার্ভিসের। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দাঁড়িয়ে একটি বাস খুঁজছি। 2019 সালে বাস রুট রেশনালাইজেশনের আওতায় এই রুটে পরীক্ষামূলকভাবে বিআরটিসির একটি বাস সার্ভিস চালু হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সেই বাসের দেখা। অপেক্ষা আরও কয়েক ঘন্টা, সকাল গড়িয়ে দুপুর, তবু দেখা মিলছে না কাঙ্ক্ষিত বাসের। 2019 সালের 24শে মার্চ মোহাম্মদপুর, নিউ মার্কেট, আজিমপুর রুটে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। 2 মাস বাদে 27 মে উত্তরা রুটে চালু হয় আরও 2টি চক্রাকার বাস। কথা ছিল চাহিদা বাড়লে বাড়বে বাস, মাঝপথে করোনার বাধা। তবে সব ছাপিয়ে যখন আবারও স্বাভাবিক হবার চেষ্টা, তখন এসব রুটে উধাও বিআরটিসি সার্ভিস। চক্রবৃদ্ধি আকারে ধানমন্ডি ঘুরতো, কিন্তু করোনাকালীন সময় এটাকে আর দেখা যায়নি। প্রথম সার্ভিসটা ভালো থাকে, তখন চলে, পরে আর এটা কন্টিনিউ করেন। তাহলে এসব বাসের ঠিকানা এখন কোথায়? বাস রুট রেশনালাইজেশনের আহ্বায়ক ও দক্ষিণের মেয়র জানালেন না জানিয়েই বন্ধ করে দেয়া হয়েছে এই সার্ভিস। আমি জানি না কি কারণে সেটা বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে সামগ্রিক বাস রুট রেশনালাইজেশন করছি, সেবাগুলো আধুনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সুতরাং সেটা এখন আর নতুন করে চালু করার সুযোগ নাই। এদিকে বিআরটিসি জানিয়েছে চালুর পর থেকেই স্টপেজ, সরু রাস্তায় ইউটার্ন সমস্যা সহ নানা জটিলতায় পড়তে হয় তাদের। ট্রাফিক পয়েন্টের ভিউ থেকে কিছু অবজেকশন যাত্রী সাধারণও কিন্তু দিয়েছিল, গাড়িগুলো ঘুরাইতে সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা হয়, কিন্তু সেগুলো তো থাকবেই। তারপরে আমার শিক্ষা প্রতিষ্ঠানকে সার্ভিস দেওয়া শুরু হয়েছিল, এটা আমরা চালু রাখবো। এদিকে বিশেষজ্ঞরা বলছেন এ সার্ভিস চালু থাকলে এর সুবিধা অসুবিধা জেনে অন্তত বড় পরিসরে তা কাজে লাগানো যেত। বাস রুট ফ্র্যাঞ্চাইজি যখন পুরো ঢাকা শহরে চালু করব, তখন আমার পর্যাপ্ত স্পেস আছে কিনা, গাড়িগুলো আবার জ্যামে পড়ে যাচ্ছে কিনা, বা হচ্ছে রাস্তার কোনো ইস্যু আমাদের ঠিক করতে হবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসতো আমাদের ছোটো ছোটো আপনার পাইলটিং এর মাধ্যমে। এটা না করে যদি আমরা একবারে করে যাই, সফল হতে পারে, কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই কিন্তু রয়ে যায়। চক্রাকার এই সার্ভিস আবারও চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান সাধারণ মানুষের।
রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।